আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের ৮ নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আধারের বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। সে চোখের উপর থেকে ডান হাত সরিয়ে নিজের বুকের দিকে তাকায়। মেয়েটা ইঁদুরে বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। খোলা কালো চুলগুলো তার সর্বাঙ্গ জুড়ে লেপ্টে রয়েছে। সে কতবার যে মেয়েটাকে দূরে সরিয়ে দিয়েছে, তবু এই ঘুরে ফিরে তার বুকের মাঝে আসবে। এক সময় বাধ্য হয়ে হাল ছেড়ে দেয়। আধার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে মেয়েটা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন একটু পর পর ঘাড় গলা চুলকাচ্ছে। এতে দুই ভুরুর মাঝে 4টে ভাঁজ পড়ল আধারের। কৌতূহলী হয়ে এক হাত এলোমেলো করে চুলগুলো গুছিয়ে নিয়ে এক পাশে রাখলো। একরাশ অস্বস্তি নিয়ে মেয়েটার কাঁধ থেকে সামান্য টি শার্ট গলা সরিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল। পুরো ফর্সা কাঁধ লালচে হয়ে রেশে ভরে গিয়েছে। আধার চট করে উঠে বিছানায় শুয়ে দিল আলোকে। চুলগুলো সরিয়ে গলার দিকে তাকিয়ে দেখে সেখানেও লাল হয়ে রেশে ভরে আছে। কোমল দুই হাতে গুলি গুলি রেশ বের হয়েছে, অথচ মেয়েটা নিশ্চিন্তে না ঘুমাচ্ছে। আধার বুঝতে পারল কোনো কারণে সম্ভবত মেয়েটার অ্যালার্জি জেগেছে। তাই সে কয়েকবার ডেকে উঠল, কিন্তু আলোর ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। আধার কিছুক্ষণ চুপ থেকে পর মুহূর্তে ঘুমন্তর মেয়েটার নাক মুখ চেপে ধরে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিল। কয়েক মিনিটের পরে আলো ফট করে চোখ মেলে তাকায়। মেয়েটার বুক অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। আলোকে জাগতে দেখে হাত সরিয়ে নিল আধার। মেয়েটার চোখ দুটো বড় বড় করে জুড়ে জুড়ে শ্বাস নিতে নিতে অবিশ্বাস্য সুরেই বলল, আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছেন স্যার?" আধার বিছানা থেকে নেমে গায়ে টি শার্ট জড়িয়ে বিরক্তিকর কণ্ঠেই বলল, "মারার হলে তো প্রথম রাতেই মারতাম।" আলো উঠে বসে দাঁত কিরমির করে বলল, "তাহলে মাঝরাতে এমন করে নাক মুখ চেপে ধরার মানে কি? আমি যদি দম আটকে মরে যেতাম তাহলে কি হতো?" "কি হতো? কিছু না, বরং আমার ঘাড় থেকে একটা পাগল নেমে যেত।" আলোর রক্তিম চোখ দুটো ছলছল করে উঠল। অভিমানী সুরেই বলল, "হ্যাঁ ঠিকই তো, আমি তো কেই বা আপনার যে আপনার জন্য কষ্ট পাবেন? আমি মরলে কি আর বাঁচলেই কি? আপনার কখনো যায় আসবে না। উল্টো পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি আপনিই হবেন। দিন শেষে আলো নামক গলার কাঁটাটা অন্তত নেমে যাবে।" আধার ওয়ার্ড্রোপের কাছে দাঁড়িয়ে থেকে এইড বক্স অ্যালার্জি ওষুধ খুঁজছিল। সে সময় মেয়েটার কথাগুলো শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় একজোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে। আলো নাক টেনে বিছানা থেকে নেমে একটা বালিশ গলদ দাবা করে রুমের দরজা খোলার চেষ্টা করতেই আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, "কোথায় যাচ্ছ?" "থাকবো না আপনার ঘরে, নয়তো দেখা যাবে আপনি আবার আমার ঘুমের সুযোগ নিয়েছেন। আমার জানা মতে এখন পর্যন্ত তোমার কোনো রকম সুযোগ নেইনি। যদি নিতাম তাহলে নিজ পায়ে অক্ষত শরীরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারত না।" আলো ভূ কুঁচকে গেল, পিছন ফিরে ঝাঁঝালো কণ্ঠেই বলল, "একদম মিথ্যা বলবেন না। আপনি আমার ঘুমের সুযোগ আলবাত নিয়েছেন। না হলে কি তখন এমন করে নাক মুখ চেপে ধরতেন? আপনি তো আমাকে একদম জানে মেরে ফেলতে চেয়েছেন। ভাগ্যিস তখন ঘুম ভেঙে গিয়েছিল, নয়তো এতক্ষণ আমি আকাশের চাঁদের আলো হয়ে যেতাম। আপনার নামে মামলা দিব আমি। কত বড় সাহস! একটা জলজ্যান্ত ঘুমন্ত মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেন?" আধারের চোয়াল শক্ত হয়ে গেল, রাগে ঘাড়ের শিরা ফুটে ওঠে। সে খপ করে আলোর বাম হাতের বাহু চেপে ধরল এবং টেনে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায়। বড় আয়নার দিকে ইশারা করে দাঁতে দাঁত চেপে বলল, "আয়না একবার নিজেকে দেখো, তারপর না হয় আমাকে দোষ দিও।" আলো কপাল কুঁচকে আয়নার দিকে তাকাতেই চোখ দুটো কপাল উঠে গেল। সে ফেল ফেল চোখে নিজের দিকে তাকিয়ে রয়। গলায় হাতের উন্মুক্ত বাহুগুলোতে রেশে ভরে গেছে। চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে। চেহারায় হালকা ফোসা ফোলা। সে এতক্ষণ রাগের মাথায় অনুভবই করেনি তার শরীরে বাজেভাবে চুলকাচ্ছে। আলো তড়িঘড়ি করে গলা চুলকানো শুরু করলো। আধার আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে টি টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এসে আলোর সামনে খোলা ওষুধ বাড়িয়ে দিয়ে বলল, "খেয়ে নাও।" আলো কৌতূহল নিয়ে জানতে চাইল, "কিসের ওষুধ?" আধারের মেজাজ বিগড়ে গেল। এমনিতেই মেয়েটা 2 লাইন বেশি বুঝে উল্টাপাল্টা বকেই যাচ্ছে। তাই সে রাগে হিসিয়ে বলে উঠল, "এটা ব্যর্থ কন্ট্রোল পিল। একটু আগে না বললে আমি তোমার ঘুমের সুযোগ নিয়েছি, তাহলে তো এখন এটা খেতে হবে, নয়তো দেখা যাবে প্রেগনেন্ট হওয়ার অপরাধে আমার নামে মামলা ঢুকিয়ে দিলে।" স্যারের এহেন কথা শুনে আলো পুরাই বাকরুদ্ধ হয়ে গেল। পর মুহূর্তে নাক মুখ কুচকে অপরন্ত সুরে বলল, আপনার মাইন্ড তো আমার মুখের থেকেও মাশাল্লাহ স্যার।" কয়েকদিন পরের কথা, আজ শুক্রবার হওয়ায় সকলে বাড়িতে রয়েছে। আলো খুব ভোরে উঠে নামাজ আদায় করে রুম থেকে বেরিয়েছে। তারপর সবার জন্য চা থেকে শুরু করে সকালে নাস্তা বানিয়ে নেয়। মাঝে মধ্যে হালকা পাতলা সেকাও খায়। তবে সে পাত্তা দেয় না। আজকাল রান্না করতে ভালোই লাগে। যখন দেখে সবাই তৃপ্তি সহকারে তার হাতের রান্নাগুলো খাচ্ছে, তখন মনে হয় সব কষ্ট সার্থক হয়েছে। আলো গুনগুন করতে করতে শাশুড়ি মা ও দাদাজানকে চা বিস্কুট দিয়ে এসে 1 কাপ চা নিয়ে দোতলায় উঠে গেল। উদ্দেশ্য স্যার নামক স্বামীকে চা দেওয়ার। আগেরবার এই চা দেওয়া অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না, আর আজ সে কোনো রকম অঘটন ঘটাতে যাচ্ছে না। তাই খুব সাবধানে ও সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছে।
কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ঠিক তেমনই তার সাথেও কিছু একটা ঘটনা। ইউ স্টুপিড! সেরের বাস খাই গলায় ধমকে কেঁপে উঠল আলো, একই সঙ্গে পেট জ্বালায়, চোখ দুটো ছলছল করে উঠছে। সে হাজারবার যদি চায় কোনো আকাম কোকাম করবে না, কিন্তু বাজে পরিস্থিতি তার পিছুই ছাড়ছে না। সে বুঝে এইসব অঘটন ঘটানোর জন্যই পয়দাই হয়েছে। এই তো দিব্যি চা নিয়ে আসছিল। রুমের দরজা খুলে ভিতরে পা রাখতে না রাখতেই একখানা শক্তপোক্ত পুরুষালী বুকের সাথে ধাক্কা খেল। ফলস্বরূপ হাতে থাকা চায়ের কাপটা উল্টে পড়ে যায়, তবে এবার সেটা সেরে গায়ে নয়, বরং তারই পেটের উপর পড়েছে। এই, তুমি কি চোখে মুখে কম দেখো নাকি? নাকি ব্রেনের সাথে চোখ দুটো গিলে খেয়ে নিয়েছো? আলো প্রতি উত্তরে কিছু না বলে মাথা নিচু করে নিল। আধার দাঁতে দাঁত পিষে রাগ কন্ট্রোল করে মেয়েটার হাতে বাহু চেপে ধরে হনহুনিয়ে ওয়াশরুমে চলে গেল। আলো কিছু বুঝে ওঠার আগেই তাকে ঝর্ণা নিচে দাঁড় করিয়ে পানি ছেড়ে দিল। এতে মেয়েটা আহাম্মক হয়ে যায়। সাত সকালে এমন ঠান্ডা পানিতে ভিজে হোঁচকুচিয়ে উঠে সরে আসতে চাইল, কিন্তু আদার বাম হাতে তার কপাল চেপে ধরে আবারও পানির নিচে দাঁড় করিয়ে গম্ভীর কণ্ঠেই বলল, একদম নড়াচড়া করবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আলো আশ্চর্য না হয়েও পারল না। এইভাবে সকাল সকাল তাকে জোর জবরদস্তি করিয়ে গোসল করানো মানে কি? এইদিকে ঠান্ডায় তার শরীর জমে যাওয়ার উপক্রম। স্যার, শরীরে শীত করছে তো, সারুন সান্নমাই। আধার কিছুটা সময় নিয়ে নব বন্ধ করে দিল, তারপর বেরিয়ে যেতে যেতে বলে উঠল, নেক্সট টাইম যেন আমার জন্য চা নিয়ে আসতে না দেখি, নয়তো গরম চায়ের ড্রামে তোমাকে চুবানি দেব। মাইন্ড ইট মিস কালো। আলোর চোয়াল ঝুলে পড়ল। সে ভালো কিছু করতে চাইলে উল্টো হয়ে পারো। তার পুরো জীবনটাই লস প্রজেক্ট। আলোর আগে দুঃখে পরনে ভেজা পোশাক টেনে টুনে খুলে তোয়ালে জড়িয়ে নিল, তারপর দরজার সামনে খুলে মাথা বের করে উকি দিল। এই তো বজ্জাত বেটা দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে। আলো কিছুক্ষণ চুপ থেকে সেরে অ্যাটেনশন পাওয়ার জন্য খুক খুক করে কাশি দিল। আদার ঘাড় ঘুরিয়ে বিরক্তিতে বলল, কি চাই? জামাই? হোয়াট? মানে জামা জামা। আদার ফোনে কথা বলতে বলতে আলমারি খুলে আলোর পোশাক বের করলো। তখন ওই অসাবধানতার জন্য কাপড়ের ভাঁজ থেকে কিছু একটা নিচে পড়ে গেল। আদার ভেবেছে রুমাল পড়েছে, তাই সে না দেখে ঝুঁকে বস্তু হাতে তুলে নিল, কিন্তু পরক্ষণেই তার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায়। ওইদিকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই আলো চট করে মাথা ভিতরে ঢুকিয়ে নেওয়ার সময় থরাম করে বাড়ি খেল দরজার সাথে। তবু মেয়েটা লজ্জায় সব ব্যথা ভুলে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ইস, কি লজ্জা ব্যাপার! মানুষটার হাতে কিনা শেষমেশ তার অন্তবাস। প্রায় অনেকক্ষণ যাবৎ ওয়াশরুমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে আলো। এক পর্যায়ে এসে আস্তে করে দরজা খুলে মাথা বের করে উকি দেয়। আশেপাশে কোথাও সেরকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চটপটে বেরিয়ে এলো। বিছানার উপরে রাখা পোশাকগুলো নিয়ে চট জলদি ছুটল ওয়াশরুমে। দুপুর হতে চলেছে। আদার বাইরে থেকে ফিরে গোসল করে একটা সাদা পাঞ্জাবি পরেছে জুম্মার নামাজের জন্য। প্রতি সপ্তাহে দুই দাদা নাতি সেম পাঞ্জাবি পরে মসজিদে যায়। আজও সেটার ব্যতিক্রম হলো না। পাঞ্জাবির দুহাতা বাহুতে গুটিয়ে রাখতে রাখতে সিঁড়ি বেয়ে নামছে আধার। ভেজা চুলগুলো সুন্দর করে সেট করে রাখা, রক্তিম নিচে ঠোঁট কামড়ে ভুকুসকে নিজের কাজ করতে ব্যস্ত। অন্যদিকে কেউ একজন যে তার দিকে অপলক নয়নে চেয়ে আছে সেদিকে কোনো খেয়ালই নেই। এই মেয়ে, এটা কি করছো তুমি? সব পানি তো নিচে পড়ে যাচ্ছে, তোমার ধ্যান কোথায়? তাহমিনা খান চিল্লিয়ে উঠলেন। এতে ভরকে গেল আলো। চট জলদি নজর সামনে থেকে সরিয়ে এনে নিজের হাতের দিকে তাকায়। সে তো ডাইনিংয়ে এসে পানি খাওয়ার জন্য গ্লাসে পানি ঢালছিল, কিন্তু জগের পানি গ্লাসে পড়ার বদলে টেবিলে ফ্লোরে পড়েছে। আলো দাঁত দিয়ে জিব্বা কেটে দ্রুত জগ নামিয়ে আমতা করে বলল, আসলে মা, খেয়াল করিনি, আমি খুব দুঃখিত, এখনই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। এ কথা বলে আলো তড়িঘড়ি করে রান্না করে ছুটতে চাইলে খেয়াল করলো শেফালি চাচি কাপড় ও ওয়াইপার নিয়ে এসে জায়গা পরিষ্কার করে দিচ্ছে। এটা দেখে আলো মনে মনে হাসলো। এই মানুষটা তাকে সবসময় সাহায্য করে এসেছে এবং করছেও। সে সত্যি এই মানুষটার প্রতি মন থেকে কৃতজ্ঞ, তাকে ভালোবাসা ও আগলে রাখার জন্য। তা আজকাল নাতি বউয়ের মনটা কোথায় থাকছে? নিশ্চয়ই বোরের কাছে। দাদাজানের কথা শুনে আলো আর চোখে দূরে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে ধীর কণ্ঠেই বলল, তুমি ভুল ভাবছো দাদাজান, তোমার বিয়ের রসিক নাতির কাছে আমার মনটা রাখতে বয়ে গেছে। ওনার কাছে পারলে আমি আমার মাথার একটা চুলও রাখবো না, নয়তো দেখা যাবে তোমার অতি ভদ্র নাতি চুলগুলো পুড়িয়ে ফেলেছে। সুবহান খান শব্দ করে হেসে উঠলেন। আদার গম্ভীর কণ্ঠে বলল, তোমার হাসা শেষ হলে এখন যাওয়া যাক দাদাজান। সুবহান খান মাথা নাড়িয়ে বলল, চলো। এতপর দুই দাদা নাতি বেরিয়ে গেল। বাড়ি পাশে মসজিদে হয়, গাড়ি নিয়ে যেতে হয় না, গল্প করতে করতে হেঁটেই চলে যাওয়া যায়। সুবহান খান হাঁটার সময় কিছু একটা অনুভব করে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। তিনি ঠিকই ধরেছিলেন, আলো গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আজও কিন্তু জিলাপি নিয়ে এসো দাদাজান। আলো কাছে এসে ফিসফিসিয়ে কথাটি বলে, সেটা শুনে সুবহান খান কিছু একটা ভেবে বললেন,
আমার তো বয়স হচ্ছে, এই বয়সে জিলাপি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে পারা পা জুটা টনটন করে। তুমি বরং আজ তোমার স্বামীকেই বলো, দেখো কি বলে। আলো ঠোঁট উল্টালো, তবুও সাহস করে এগিয়ে গেল মানুষটার দিকে। স্যার। আলোর ডাকে পাশ ফিরে তাকায় আধার, বলল, কি চাই? জিলাপি। আধার বলল, মানে আসার সময় মসজিদ থেকে জিলাপি নিয়ে আসবেন আমার জন্য। মেয়েটার এহেন কথা শুনে আধার নাক মুখ কুচকে বলল, হোয়াট ননসেন্স! আমি কিনা এখন তোমার জন্য মসজিদের লাইন ধরে জিলাপি নিয়ে আসবো? সিরিয়াসলি? এটা তুমি কিভাবে ভাবলে? এমন ভাব ধরছেন যে আমি আপনাকে জিলাপি বদলে জুতো চুরি করে নিয়ে আসতে বলেছি? জুতা কেন, আমি একটা পিঁপড়েও আনবো না। বলে আধার সেখান থেকে চলে গেল। আলো অসহায় চোখে দাদাজানের দিকে তাকায়। সুবহান খান এগিয়ে এসে মেয়েটার মাথায় হাত বুলে ধীর কণ্ঠে বললেন, মন খারাপ করো না, আমার বিশ্বাস ও তোমার জন্য জিলাপি নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসে তাহলে তাহলে আমি আনবো। আলো মুচকি হেসে বলল, তোমাকে কষ্ট করতে হবে না দাদাজান, আমি খাবো না। নিজের বাড়িতে যখন যাব তখন বাবা চাচা ভাইয়াকে বললে অনেকগুলো নিয়ে আসবে। আচ্ছা তুমি এখন যাও। উনি তো রাগ করে তোমাকে রেখে চলে গেলেন, পাষাণ লোক একটা। চলবে।